যে যখন পড়ি বা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে ভয় লাগতো, তখন যে পরিস্থিতি ছিল, কোন অধ্যাপক দেখে যদি কিছু বলেন কোথায় সাসপেন্ড করে দেন। এই যে শিক্ষকদের প্রতি একটা যে আমাদের শ্রদ্ধা এবং বাড়ির বাবা মা আমাদের কর্মজীবন করতে পাঠিয়েছে, আমরা আমাদের রুজি রোজগারের উপরে আমাদের বাবা মার সুখ শান্তি নির্ভর করছে, সেটা কিন্তু আমাদের অন্তরে সবসময় আমরা বপন করতাম। শিক্ষকরা মানে সকালবেলা শিক্ষক মশাই স্নান করছে, সবাই বলছে মাস্টারমশাই স্নান করছেন, মাস্টারমশাই স্কুলে যাওয়ার, সন্ধ্যাবেলা এসেই মাস্টারমশাই কোনো জায়গায় একটা কোদাল নিয়ে কোপাচ্ছে, সেই মাস্টারমশাই, সেই যে মাস্টারমশাইদের সারা 24 ঘন্টা তিনি মাস্টারমশাই, তিনি মানুষের মাস্টারমশাই, তিনি সমাজের মাস্টারমশাই ছিলেন, সেটা এই সরকার এসে পুরো কলঙ্কিত করে দিয়েছে। আর মাস্টারমশাইরা মাস্টারমশাই নেই, প্রতিবাদ করার মতো কেউ নেই। যে প্রতিবাদ করবে তার কলেজ থেকে বার করে দেবে, তার এগেনস্টে কিছু করবে। দেখুন কসবা কাণ্ডে কিছু আগাচ্ছে বলে তো আমার কিছু মনে হচ্ছে না। এর শ্লীলতাহানি রক্ষা করবে, যে তার বিরুদ্ধে ফাইট করবে কোর্টে, সে কিনা ভক্ষক হয়ে গেল, রক্ষকই হয়ে যাচ্ছে ভক্ষক। সুতরাং মানুষ বুঝে গেছে যে কলেজে গিয়ে কি হবে, তাহলে কলেজ পুরো ফাঁকা শ্মশানের মতো, তাহলে দুষ্কৃতীরা চলবে। আর সেই জন্যেই কলেজে কলেজে দুষ্কৃতীরা হচ্ছে এবং হবে। সেই সংস্কৃতিটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীর বেশ কিছু অংশ। তারা করতে পারে, তারা দে ক্যান ডু অল থিং। আই কামাল হোসেন অলসো আনডু অল থিংস করে দেখাক, তার উল্টো ফল পাবে। কারণ শিক্ষক হয়ে এই সমস্ত জিনিস, এই দুর্নীতি নিয়ে আমি চুপ থাকবো? তাহলে কথাটা বলবে কে, সত্য কথাটা জানাবে কে? আমি হচ্ছে ইমানদার ছেলে, আমাকে কিছু করে দেখাক, কিরম বাপের বেটা আর বেটি হয়েছে আমি দেখিয়ে দেবো। ক্যাম্পাসে দুর্নীতি তো আমরা দেখতে পেয়েছি, ভর্তি নিয়ে দুর্নীতি, এছাড়াও যারা পরীক্ষা দিয়ে রাস্তায় এখনও পর্যন্ত অনশন করছেন তাদের অবস্থা করুন। রাজ্যের এই বেহাল চিত্র তো আমরা বারবার পেয়েছি। কিন্তু কলেজ ক্যাম্পাসের মধ্যে যেখানে ছাত্রীরা নিরাপদ নয়, কিংবা এই যে একেবারে মানুষরূপী যে হিংস্র মানবিক যে রূপ নিয়ে যারা রয়েছেন কলেজ ক্যাম্পাসের মধ্যে, এবং যারা একের পর এক ছাত্রীদেরকে দিনের পর দিন নিগ্রহ করছে, কলেজ ক্যাম্পাসে যাদের দাপটগুলি দেদার সীমা ছাড়িয়েছে, সেই প্রসঙ্গে কামাল হোসেন কি বলছেন? তিনি তো একজন শিক্ষক রয়েছেন, বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তিনি গড়েছেন। এক কথায় তিনি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কাছে ঈশ্বর এই কামাল হোসেন। প্রথমত তো যে প্রসঙ্গে আমি যাচ্ছি, স্যার আপনি তো একজন শিক্ষক, আপনাদের সময় কি কলেজ ক্যাম্পাসগুলিতে এই অবস্থা ছিল? এখন সমাজ মাধ্যম খুললেই ক্যাম্পাসে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় নাচানাচি করা হচ্ছে, এছাড়াও ছাত্রীদেরকে নিগ্রহ করা হচ্ছে। কসবা ল কলেজের ঘটনা তো আমরা দেখলাম, এই বিষয়ে আপনি কি মতামত রাখবেন? দেখুন, কলেজে যখন পড়ি বা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে ভয় লাগতো, তখন যে পরিস্থিতি ছিল, কোন অধ্যাপক দেখে যদি কিছু বলেন কোথায় সাসপেন্ড করে দেন। এই যে শিক্ষকদের প্রতি একটা যে আমাদের শ্রদ্ধা এবং বাড়ির বাবা মা আমাদের কর্মজীবন করতে পাঠিয়েছে, আমরা আমাদের রুজি রোজগারের উপরে আমাদের বাবা মার সুখ শান্তি নির্ভর করছে, সেটা কিন্তু আমাদের অন্তরে সবসময় আমরা বপন করতাম, তার বাইরে আমরা যেতাম না। এটাই ছিল শিক্ষার অরিজিনাল পরিবেশ, সনাতন পরিবেশ, বাংলার সংস্কৃতি ছিল এটাই। সেই সংস্কৃতিটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীর বেশ কিছু অংশ। যে কালো কোট গায়ে দিয়ে যে নারীর শ্লীলতাহানি রক্ষা করবে, যে তার বিরুদ্ধে ফাইট করবে কোর্টে, সে কিনা ভক্ষক হয়ে গেল, রক্ষকই হয়ে যাচ্ছে ভক্ষক। এবং সেখানে মাননীয়া মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই। শুধু ওই কলেজে নয়, তারপরে গতকাল সোনারপুর কলেজে কি করে সম্ভব একটি তরুণী, সে একজন ওই লিডারকে মাথা টিপে দিচ্ছে, মনে হয় আপনারা খবর করেছেন, মাথা টিপে দিচ্ছে। কতটা নির্লজ্জ বেহায়া হলে, সোনারপুরের মনে হয়, হ্যাঁ সোনারপুর, কতটা বেহায়া হলে তাহলে এইরকম ধরনের কাজ করতে পারে সবার সামনে? তাহলে এরা মনে করেছে যে আমাদের হাতে ক্ষমতা আছে, আমাদের হাতে পয়সা কড়ি আছে, এই যে কলেজ ক্যাম্পাসটা আমরাই চালাই, ভর্তি হবে, আমাদের কাছে পয়সা না নিলে ভর্তি হতে পারবে না, তাহলে আমাদের উপরে কে আছে? এবং সবচেয়ে বড় জিনিস, উপরের
রাজনৈতিক লিডারদের আশীর্বাদ না হলে এই জিনিসটা করতে পারে না। আপনি দেখুন, এটার সবচেয়ে বড় জিনিস আরজিকর সারা বিশ্ব জেনে গেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকে রাস্তায় নেমেছিল রাতে, কিছুই হলো না। সুতরাং কসবা কি হবে? কিছুই হবে না। সুতরাং উনি মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে, সেখানে নারীদের রক্ষা করতে পারছে না। নারীদের তারা যদি কোনোভাবেই ধর্ষণ হয়, সেখানে কি সংজ্ঞা দিচ্ছেন? ওর চরিত্র খারাপ। পার্ক স্ট্রিটে ও তো ভালোবাসা প্রেম ছিল, ও তো প্রেগনেন্ট হয়েছিল, বা দুষ্টু ছেলেরা করেছে, তা এরাও তো দুষ্টু ছেলে, তা এরা করবে না কেন? এই একই ঘটনা আর কি। সুতরাং এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা, এই যারা ছাত্র পরিষদের কিছু তৃণমূল ছাত্র পরিষদের যারা আছে, তারা মনে করেছে এটা তাদের অধিকার দিয়েছে, উপর মহল থেকে তাদের অধিকার দিয়েছে, তারা যা খুশি তাই করবে, আর নারীরা অসহায় হয়ে থাকবে। প্রতিবাদ করার মতো কেউ নেই। যে প্রতিবাদ করবে তার কলেজ থেকে বার করে দেবে, তার এগেনস্টে কিছু করবে। দেখুন, কসবা কাণ্ডে কিছু আগাচ্ছে বলে তো আমার কিছু মনে হচ্ছে না। এইটাই যদি আরজি করে, যদি দৃষ্টান্তমূলক সাজা দিত, তাহলে পশ্চিমবঙ্গে কেউ এক পাও এগোতো না। নারীদের নারী সুলভ তারা অধিকার দিত, নারী সুলভ মর্যাদা দিত, মা সুলভ মর্যাদা দিত। সেটা কিন্তু আরজি করে হয়নি। এখানেও কিছু হবে না বলে মনে করি, এবং এই যে দুষ্কৃতীদের সাহস আরও বেড়ে গেল। স্যার, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি রাখতে চাইছি। কলেজ ক্যাম্পাসগুলিতে শিক্ষা ব্যবস্থার হাল সম্পর্কে আপনার কি মতামত? বর্তমানে যে শিক্ষার হাল রয়েছে, এবং এই দশার জন্য কি রাজনীতি কলেজ ক্যাম্পাসগুলিতে ঢুকে যাওয়ার জন্য মূল দায়ী বলে মনে করছেন? হ্যাঁ, একেবারেই। আমাদের সময়ে বা 2010-এর আগে, বা 2010-এর বেশ কিছু পরে, 11-12 সেই সময় লকডাউনের আগে আর কি, পুরো কলেজ একবার থই ঠিক করতো, ছেলে মেয়ে ভর্তি হয়ে থাকতো। এখন প্রায় ইউনিভার্সিটি কলেজে 50% ভর্তি হয়নি। গতকাল একজন অধ্যাপক এসে বলে গেলেন, হাওড়ার একটি কলেজে 32টা ম্যাথ অনার্সের জন্যে মারামারি হতো, মিদনাপুর বা পশ্চিমবঙ্গ থেকে আসতো, সেখানে মাত্র 2 জন ভর্তি হয়েছে। অর্থাৎ তারা দেখেছে প্লেসমেন্ট নেই, চাকরি নেই। তৃণমূল কংগ্রেস তার নিজের লোকজনদের বিভিন্ন জায়গায় বসাচ্ছে, সেটা আপনারা নিজেই শুনেছেন। গতকাল কলেজে তারা বসে আছে। সুতরাং মানুষ বুঝে গেছে যে কলেজে গিয়ে কি হবে, তাহলে কলেজ পুরো ফাঁকা শ্মশানের মতো, তাহলে দুষ্কৃতীরাজ চলবে। আর সেই জন্যেই কলেজে দুষ্কৃতীরাজ হচ্ছে এবং হবে। শুধুমাত্র তো স্যার মহিলা ছাত্রীরা তারা তো তারা যে সুরক্ষিত নয় তা সেটা কিন্তু নয়। আমরা দেখেছি হাওড়াতে, সেখানে একজন ছাত্র, তাকেও প্যান্ট খুলতে বাধ্য করা হচ্ছে। টিএমসি নেতৃত্ব বলছে তাকে প্যান্ট খুলতে। হ্যাঁ, নিশ্চয়ই। সে যেহেতু কোনো কাজে ব্যাগড়া দিয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসে দাস হয়ে থাকতে হবে সবাইকে, সেটা মনে করেন। কিন্তু ওরা তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে সিপিএম এরকম করেছিল বলে সিপিএম কিন্তু শেষ বিদায় নিয়েছে। সুতরাং ওনার মনে করা উচিত, এই রাজ্যে যদি ওদেরকে ধ্বংস করতে পারে তৃণমূলকে, তাহলে একমাত্র সংখ্যালঘুরাই ধ্বংস করবে। আমি বলে দিলাম, সংখ্যালঘু মহিলার উপরে এরকম একটা করে দেখুক। তামান্নার উপরে যা হয়েছে, সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কিন্তু খুব ক্ষেপে আছে। সংখ্যালঘুরাই অনেকেই দেশ জীবন বলিদান দিয়ে স্বাধীনতা এনেছে, তারা জীবন বলিদান দিয়ে সিপিএমকে হটিয়েছে। তৃণমূল যদি মনে করে সংখ্যালঘুরা পারবে না, সংখ্যালঘুরাই করে দেখাবে এই তৃণমূল কংগ্রেসকে এখানকে হটিয়ে। শিক্ষক সমাজের একটা বড় অংশকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, বাম আমল দেখেছেন, আপনি বর্তমানে তৃণমূল আমলও দেখছেন। আপনার কি মনে হয় এইরকম কলেজ ক্যাম্পাসের মধ্যে মদের আসর, কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন ছাত্রী একজন টিএমসি নেতার মাথা টিপে দিচ্ছে, এইভাবে যে দৌরাত্ম দিনের পর দিন, আপনারা শিক্ষক মহল হিসেবে ব্যাপারটা কীভাবে দেখেন? দেখুন, এখন শিক্ষক বাইরে বললে মার খাবো, আর তারপরে এই তৃণমূল কংগ্রেসের 2016 শিক্ষক, পরে তো আর শিক্ষক বাইরে আমি আর বলি না। কি করেন? এই এমনি 2-4টে টিউশানি পড়েন। কারণ শিক্ষকরা মানে সকালবেলা শিক্ষক মশাই স্নান করছে, সবাই বলছে মাস্টারমশাই স্নান করছেন, মাস্টারমশাই স্কুলে যাওয়া, সন্ধ্যাবেলা এসেই মাস্টারমশাই কোনো জায়গায় একটা কোদাল নিয়ে কোপাচ্ছে, সেই মাস্টারমশাই, সেই যে মাস্টারমশাইদের সারা 24 ঘন্টা তিনি মাস্টারমশাই, তিনি মানুষের মাস্টারমশাই, তিনি সমাজের মাস্টারমশাই ছিলেন।
সেটা এই সরকার এসে পুরো কলঙ্কিত করে দিয়েছে। আর মাস্টারমশাই নেই বললে তারা লোক হাসছে যে এই যে 2016 সালে যা হয়েছে নয় করানো হয়েছে তারই এফেক্ট অনেক দিন থাকবে। এবং এখন কলেজ ক্যাম্পাসগুলোতে যা হচ্ছে তাতে প্রফেসররা অধ্যাপকরা আর কথা বলতে পারবে না, বললেই তো মার খাবে। কিছুদিন আগে কোনো অধ্যক্ষ মার খেলেন। সুতরাং তারা দেখেছে আসবো যাব চলে যাব, মাইনে নেব চলে যাব। কারণ এদেরকে ঘোড়া পিটিয়ে মানুষ করা যায় না, গাধা পিটিয়ে মানুষ করা যায় না, সেটা শিক্ষককুল জেনে গেছে বলে ওদের থেকে দূরে থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন রাখতে চাইছি, আমার নিজের ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে করছে। আপনি তো অকপটে যারা দুর্নীতির বিষয়ে মুখ খোলেন, আপনি তো এই যে শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটা নিয়েও তো মুখ খুলেছেন। আপনার কি ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তা রক্ষী রয়েছে? দেখুন, নিরাপত্তা রক্ষী থানা থেকে মাঝে মাঝে আসে, আমি কিন্তু বলেছি আমার এই নিরাপত্তা রক্ষী আমার দরকার নেই, ঠিক আছে, মাঝে মাঝে আসেন। এবং আমার কাছে হুমকি আসছে, আমি তো বলছি না, হুমকি আসছে, চিঠিও আসছে। তো কারা পাঠাচ্ছেন এই চিঠি যদি বলেন? মানে সেটা দেখাচ্ছে তারা বড় নেতৃত্ব বেনামে পাঠাচ্ছে আর কি, বা ফোনগুলো যেমনভাবে আসছে যে বিভিন্নভাবে আপনাকে এবার আমরা ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। কামাল হোসেন ভয় পেয়েছে? ভয় পেয়েছি মানে কে কোরকম নেতা নেত্রী আছে না, শুধু আমাকে করে দেখা, তারা করতে পারে, তার দে ক্যান ডু অল থিং। আই কামাল হোসেন অলসো আনডু অল থিংস। করে দেখাক, তার উল্টো ফল পাবে। কারণ শিক্ষক হয়ে এই সমস্ত জিনিস, এই দুর্নীতি নিয়ে আমি চুপ থাকবো? তাহলে কথাটা বলবে কে? সত্য কথাটা জানাবে কে? উকিল্লা শুধু জানাবেন? উকিল্লা তো নির্দিষ্ট জিনিস পড়ে গিয়ে সেখানে বলেন, আমরা তো A to Z জানা। তাহলে দুর্নীতি এই যে একটা জেনারেশনকে শেষ করে দিল, একবারও কোনো MLA MP কোনো কথা বলছে তারাও তো তাদের ভোটে জিতেছে, তাহলে একবারও তাদের হয়ে কথা বলছে? সুতরাং ওদের ভয়ে যারা ভয় পায় তারা সত্যি সত্যি ভীতু। আমি হচ্ছে ইমানদার ছেলে, আমাকে কিছু করে দেখা, কিরম বাপের বেটা আর বেটি হয়েছে আমি দেখিয়ে দেবো। কামাল স্যার, আপনি তো খুব কাছ থেকে যারা রাস্তায় বসে রয়েছেন, অনশন করছেন, যারা দৃষ্টিহীনরাও দেখছি অনশন করছেন, বারবার পথে আসছে, আপনার ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে কেমন? মানে দেখুন, চাকরি পেয়েছি, চাকরি চলে যাবে কেন? প্রবাদ ছিল আমাদের সময়, চাকরি পেতে কষ্টকর, কিন্তু চাকরি গেলে সে চাকরি আর যায় না। কিন্তু এখন এই সরকারের ভ্রান্ত নীতি সেইটার উল্টো কাজ করে দিচ্ছে। সুতরাং ওরা অনেকে আমার ছাত্রছাত্রী দেখেছেন, আমি বহুবার গেছি, ওরা আমার কাছে এসেছে, কি সান্ত্বনা দেবো তাদের? তারা অনেকেই বলছেন স্যার কিছু একটা পদ বলুন। কি পদ বলবো? সুপ্রিম কোর্ট তো চাকরি বাতিল করে দিয়েছে, আর কোনো মানুষের এতে উপায় নেই। ইভেন কত বড় চিত্রনাট্য সাজিয়েছিল এতদিন, দেখুন, হাইকোর্টে বলল অযোগ্য যোগ্য জমা দিয়েছি, সুপ্রিম কোর্টে বলল যোগ্য অযোগ্য জমা দিয়েছি, ইচ্ছা করে দেখো আমাদের এই করছে। 3 মাস হয়ে গেল, এখনও টেন্টেডদের আলাদা করেনি। কোর্টের কাছে ফের গিয়ে কি বলছে, নির্লজ্জভাবে কি বলছে এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট, যে তাদের তো 12% হারে টাকা যদি নিয়ে নিলাম তাহলে তাদের তো সাজা পেয়ে গেল, আবার তারা যদি পরীক্ষা না দিতে পারে তাহলে আবার ডবল সাজা। অর্থাৎ এতদিন পরে এই সরকারের অন্তরের যে নীতি ছিল, মুখোশটা খুলে গেল, মানুষ বুঝে গেল এরা দুর্নীতিগ্রস্তদের পক্ষে, আর সৎ পরীক্ষার্থীদের পক্ষে এরা নয়। সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, এবং ওই দুর্নীতিগ্রস্তরাই একদিন না একদিন বলে দেবে কাদের কাছ থেকে কারা টাকা নিয়েছে, উপর মহলে কারা কারা জড়িত, সব বারে আসবে। কারণ দুর্নীতিগ্রস্তরা পরীক্ষায় বসতে পারবে না, কোনো মতেই পারবে না। জনগণের টাকায় খরচা করে শুধু কোর্টে হারলো, এই সৌগত ভট্টাচার্যের কোর্টে হেরে গেল, আবার ডিভিশন বেঞ্চে গেছে। কোথায় যাবে? সুপ্রিম কোর্টের অর্ডার, সর্বোচ্চ বিচারালয়ের অর্ডার, ওরা পরীক্ষায় বসতে পারবে না, ওদের আলাদা করতেই হবে। যাবে কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী? যাবার কোনো রাস্তা নেই। কামাল স্যার, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে, আপনি এই মুহূর্তে আপনার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে এই মুহূর্তে আমরা ইন্টারভিউটা নিচ্ছি, আপনি বসে রয়েছেন, শিক্ষকদের যে টেবিল চেয়ারে সেখানে বসে রয়েছেন,
পেন রয়েছে, পেনে হাত দিয়েই কিন্তু উত্তরগুলো বলছেন আপনি। সামনে দেখতে পাচ্ছি একাধিক ছাত্রীরা তারা পড়তে এসছেন, তারাও হয়তো প্রিপারেশন নিচ্ছেন কোনো পরীক্ষার জন্য। তাদের চোখে চোখ রেখে আপনি কথা বলতে পারেন? কারণ রাজ্যের তো এই অবস্থা, পরীক্ষা দিলেও তো নিয়োগ হচ্ছে না। দেখুন, একটি কথা বলছি, এরকম ভিতরের প্রায় এখন 300-র মতো ছেলেমেয়ে আমার কাছে আসে এই SLSTর জন্য, বড় আশা নিয়ে এসেছে। তারা কথা বলছে, তাদের চোখ থেকে জল পড়ছে। যদি এবারে পাস না করতে পারি মাস্টারমশাই, বাবা মা আমি আত্মহত্যা করব। তাদের চোখের উপরে আমি তাকাতে পারি না, যে একটা তাদের চোখের ভাষা, আগে তাদের চোখের ভাষায় মানে আলো জ্বলতো যে আমি চাকরি পাবো, আমার বাবা মায়ের ঘরে আমি আলো জ্বালাবো, সুখের আলো জ্বালাবো। এখন তাদের চোখের ফোঁটা বোঝা যাচ্ছে যে আমি শিক্ষক হিসাবে বড় অপরাধী। এদেরকে শিক্ষা দিলেও সেই শিক্ষায় কি এরা পরীক্ষাটায় বসতে পারবে আদৌ? সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে পরীক্ষায় বসতেই হবে, কিন্তু যদি গোলযোগ পাকিয়ে এবং ওই যে 10 নাম্বার এক্সট্রা ওই দিয়ে এদেরকে যদি বঞ্চিত করে দেয়, সুতরাং একজন শিক্ষকের যিনি জ্ঞানদান করছে তারাও জ্ঞান নিচ্ছেন, এইটা যদি তাদের সেই জ্ঞান বিতরণ যদি স্কুলের চেয়ারে গিয়ে যদি শোভা না পায়, তাহলে আমি শিক্ষক নয়, আমি শিক্ষক সমাজের কলঙ্ক। কারণ তারা বহু দূর ধরে, দেখুন বিবাহিতা অবিবাহিতা, বয়স প্রায় 40 অনেকের, বড় আশা নিয়ে এসেছে যদি চাকরি না পাই বাচ্চা শিশুকে বিষ খাইয়ে আমি মরে যাব। কিন্তু এই সরকার সেদিকে নিরুপায়, কোনো সমস্যার সমাধান নেই। সুতরাং এদের অভিশাপ, এদের বাবা মায়ের দীর্ঘশ্বাসে মমতা ব্যানার্জি একদিন শেষ হয়ে যাবে, এটা বলে দিলাম। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, 10,000 মাদ্রাসা তৈরি করব। সংখ্যালঘুরা খুব আনন্দে আত্মহারা হয়ে থাকলো, এবং সংখ্যালঘুরা তখনই ভেবেছিল যে এতদিনে তাদের হাতে যে বোমা বন্দুক গুলি বারুদ ছিল, এইবারে অন্তত সংখ্যালঘুরা পেন খাতা কলম কোরআন হাতে পাবে। কিন্তু সেটা না করে সংখ্যালঘুদের এখন ঘরে ঘরে প্রায় বোমা বন্দুক গুলি রাজত্ব শুরু করেছে, যার শেষ আমরা দেখলাম তামান্নার বোমা মারায়। সুতরাং সংখ্যালঘুদের ব্যবহার করছে কে, সেটা পশ্চিমবঙ্গের সবাই জেনে গেছে। আরেকটা যে 10,000 মাদ্রাসার মধ্যে মাত্র 235টা মাদ্রাসা যা হোক করে শুরু করলো, কিন্তু খুব কষ্ট লাগে একজন শিক্ষক হিসাবে, সমস্ত ধর্ম বর্ণ জাতি সবাইকে বলছি যে এখানে 235টা মাদ্রাসায় মিড ডে মিল চালু করলো না। যে মিড ডে মিলে, যেখানে মাদ্রাসা মানে যেখানে গরিব, একদম খুবই গরিব, খেটে খাওয়া দিনমজুর, তাদের সন্তানরা ছেঁড়া জামা কাপড় পরে পড়তে আসে, তারা যদি দুপুরবেলা খেতে পারে তাহলে তাদের পড়াশোনাটা ভালো হয়। কিন্তু মাদ্রাসায় মিড ডে মিল নেই, 235টা মাদ্রাসায় মিড ডে মিল নেই কেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করজোড়ে অনুরোধ করছি। আর খারাপ লাগে, খুব কষ্ট হয়, স্কুলগুলোতে বলে দিয়েছে যে মিড ডে মিল থেকে রাস্তায় যে কুকুরগুলো তাদেরকে খাবার দিতে হবে। অর্থাৎ সংখ্যালঘুরা কি এত এত জঘন্য হয়ে গেল আপনার কাছে, যে গরিব প্রান্তিক মাদ্রাসার ছেলেমেয়েরা, 235টা মাদ্রাসার কথা বলছি, তাদের মিড ডে মিলের ব্যবস্থা নেই। সেখানে আপনি স্কুলে কুকুরদের খাচ্ছে, কুকুররা খাক, নিশ্চয়ই খাবে, তার কত কুকুরদের প্রতি সহানুভূতি সবার আছে, আমিও খাওয়াই। কিন্তু এখানে মিড ডে মিলে স্কুলের ছেলে মেয়েদের, মিড ডে মিলের মাদ্রাসার ছেলে মেয়েদের মিড ডে মিল নেই কেন? তাহলে তাদের কি কষ্ট হবে না যে আমরা তো খেতে পাচ্ছি না, পাশের স্কুলে দেখছি কুকুরগুলো আসছে তাদের খাওয়াচ্ছে। আমি যারা পশুভক্ত তাদেরকে সম্মান রেখেই বলছি, জাস্ট বলার জন্য এই কথাটা বললাম। এবং সংখ্যালঘুরা কবে বুঝবেন যে তৃণমূলের বিজয় উল্লাসের বলি হলো একটা দেবদূত তামান্না, সে রাজনীতির ঊর্ধ্বে সে খাচ্ছিল, তাকে ইচ্ছা করে মারা হলো। কারণ তৃণমূলের বিজয় উল্লাসের ফল হলো একটা গরিব মাসুম বাচ্চার জীবনহানি হলো। তাহলে সংখ্যালঘুরা এতদিন ভাইয়ে ভাইয়ে লড়ছিল, গ্রামে গ্রামে লড়ছিল, মুসলমানে মারছিল মরছিল, বোমা মারছিল বোমা খাচ্ছিল, এখন বাচ্চা শিশুও বাদ গেল না। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী একবার কি গেলেন না সেখানে? সংখ্যালঘুদের উনি মসিহা বলেন,
আমি ওনাকে রেসপেক্ট করি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু একবারে কি সেই মাসুম বাচ্চাটার বাড়িতে গেলেন না? একজন মুখ্যমন্ত্রী হিসাবে সেখানকার যে এমএলএ যিনি জিতলেন তিনিও যেতে পারলেন না। আর এর থেকে দুঃখ কষ্টের কথা আর আমি বলতেই পারবো না, বোঝাতে পারবো না। রাজ্যে হাজার হাজার ছাত্রছাত্রীরা তারা সরকারি পরীক্ষার জন্য ভীষণ পরিশ্রম করছেন, কিন্তু রাজ্যের সরকারি চাকরির জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষা হচ্ছে না। আবার কোথাও গিয়ে পরীক্ষা হলে নিয়োগ হচ্ছে না, তাদের নিজের যে পাওনা যে চাকরি, সেই চাকরি ফিরে পেতে পথে নামতে হচ্ছে। ফলত যে শিক্ষক সমাজ রয়েছে, সেই শিক্ষক সমাজ যাদের দায়িত্ব কর্তব্য সমাজ তৈরি করা, তারা কিন্তু নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন, তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারছে না এই ছাত্রছাত্রীদের সাথে। এই মুহূর্তে কামাল হোসেন, যিনি এই রাজ্যে একাধিক যে সরকারি চাকরি যারা করছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীকে নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতেই গড়েছেন, তিনি রাজ্যের দুর্নীতি, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি রয়েছেন সেই দিকে তাকিয়ে দিশা হারিয়ে ফেলছেন, এমনটাই তিনি বাংলা হান্টের সাথে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ আমরা নিলাম সেখানে জানিয়েছেন। ক্যামেরা শাইনের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।